হ্যালো, আমি আম্মি বলছি। আমি তোমাদের এর আগের ভিডিওতে এই অনাচার গল্প, আশাপূর্ণা দেবীর অনাচার গল্পের 6টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এটা বড় থাকার জন্য আমি ভিডিওটাকে দুভাগ করেছি, দুবারে বলছি। এবার আমি আজকে যেটা শুরু করব সেটা 7 নম্বর প্রশ্ন থেকে। ঠিক আছে? তো তোমরা সবাই খাতা পেন রেডি করো এবং কোয়েশ্চেনগুলো লিখে ফেলো। আর আমি যেভাবে আনসারগুলো বলছি সেগুলো শোনো, শুনে তোমাদের মতো করে উত্তরগুলো তৈরি করে ফেলো। তাহলে আমি শুরু করছি অনাচার আশাপূর্ণা দেবীর গল্পের 7 নম্বর প্রশ্ন থেকে। 7 নম্বর প্রশ্ন, ছাইপাশ শাখা সিঁদুরের ব্যবস্থা নয় আমি করে দিলাম, কিন্তু একটা প্রায়শ্চিত্তের দরকার তো। ক, বক্তাকে। খ, প্রসঙ্গ কী। গ, ছাইপাশ কথাটির প্রয়োগ তাৎপর্য দেখাও। ক হচ্ছে বক্তাকে, আলোচ্য অংশের বক্তা গ্রামের বর্ষিয়ান বিধবা মহিলা সত্যদি। খ, প্রসঙ্গ কী, রোগে শোকে গিরিন খুড়োর মৃত্যু হওয়ার পর তার পুত্রবধূ সুভাষ কাকিমা 7 মাস আগে আসা সুভাষ কাকার মৃত্যু সংবাদবাহী পত্রটি গ্রামের প্রবীণদের হাতে দিয়ে তিনি তার অন্যায়ের জন্য শাস্তি প্রার্থনা করেন। এতদিন মৃত্যু সংবাদ গোপন রাখা ও 7 মাস ধরে বিধবা হয়েও সধবার আচরণ করা গ্রামের সকলের কাছে অন্যায় বলে মনে হয়। তাই গ্রামের বর্ষিয়ান মহিলা সত্য দিয়ে একটি প্রায়শ্চিত্ত করার বন্দোবস্ত করতে বলেন এবং আলোচ্য উক্তিটি করেন। ছাইপাশ কথাটি প্রয়োগ তাৎপর্য দেখাও। ছাইপাশ কথাটি অর্থ খুব সামান্য জিনিস যাকে ফেলে দেয়া হয়। আলতা, শাখা, সিঁদুর, নোয়া এসব জিনিস সধবাদের জন্য একান্ত প্রয়োজন, কিন্তু বিধবাদের পক্ষে এগুলো স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গেই পরিত্যাগ করতে হয়। সুভাষ কাকিমা স্বামীর মৃত্যু সংবাদ পাওয়ার পরেও সেগুলো অঙ্গে ধারণ করে আছেন কী করে, এটাই সবার মনে প্রশ্ন জাগায়। গ্রামের বর্ষিয়ান বিধবা সত্যদিন নিজেই এই দায়িত্ব নেন, অর্থাৎ সুভাষ কাকিমার বৈধব্যের সব আচার তিনি নিজে হাতেই করাতে চান। এছাড়া তিনি গ্রামের মাতব্বরদের শাস্ত্রমতে আচার যা কিছু হওয়া উচিত সেটার দিকে দৃষ্টি দিতে বলেন। এবার আসছি 8 নম্বর প্রশ্ন, মৃতদেহ বার করার আগেই সুভাষ কাকিমার শেষকৃত্য করে দেয়া হোক। ক, বক্তাকে। খ, কেন মৃতদেহ বার করার আগেই সুভাষ কাকিমার শেষকৃত্য করে দেওয়া হবে। গ, বক্তব্যটির তাৎপর্য কী। ক হচ্ছে বক্তাকে, আলোচ্য অংশটির বক্তা গ্রামের ভরচাজ বসায়, অর্থাৎ পুরোহিত যিনি। খ, কেন মৃতদেহ বার করার আগেই সুভাষ কাকিমার শেষকৃত্য করে দেওয়া হবে। গিরিন খুড়ো যেহেতু সুভাষ কাকিমার শ্বশুরমশাই, তাই তার শেষকৃত্যের সঙ্গে সঙ্গে পুত্রবধূর বৈধব্য সাজ গ্রহণ খুবই দৃষ্টিকটু। ভরচাজ মশাই সেজন্য বিধান দিলেন যে 7 মাস আগে মৃত সুভাষ কাকার পারলৌকিক কাজ আগে করে নিয়ে সুভাষ কাকিমা তার বৈধব্য বেশ গ্রহণ করুন, পরবর্তী পর্যায়ে গিরিন খুড়োর মৃতদেহ সৎকার করা হবে। গ, বক্তব্যটির তাৎপর্য কী। গিরিন খুড়ো সুভাষ কাকিমার শ্বশুরমশাই, তার মারা যাওয়ার 7 মাস আগে সুভাষ কাকা মারা যান বম্বেতে এবং চিঠি মারফত সুভাষ কাকিমা তা জানতে পারেন। গিরিন খুড়োর 6 সন্তানের মধ্যে 5 জনের মৃত্যু সংবাদই গিরিন খুড়ো জানতেন, কিন্তু শেষ সন্তানটির মৃত্যু সংবাদ পেলে গিরিন খুড়োর পক্ষে তার সহ্য করা সম্ভব হবে না। এই কথা ভেবে সুভাষ কাকিমা তার স্বামীর মৃত্যু সংবাদ গোপন রাখেন। গিরিন খুড়োর মৃত্যুর পর তিনি মৃত্যু সংবাদ লেখা চিঠিটি পাড়ার বর্ষিয়ান মানুষদের হাতে দেন এবং তিনি কি করবেন তার বিধান চান। গ্রামের ভরচাজ মশাই এই বিধান দেন যে সুভাষ কাকিমা আগে তার স্বামীর পারলৌকিক কাজ করে নিয়ে বৈধব্যের বেশ গ্রহণ করার পরই তার শ্বশুরের দেহ সৎকার করা হবে, নয়তো পুরো ব্যাপারটাই বড় দৃষ্টিকটু হয়ে পড়বে। এবার এসছি 9 নম্বর প্রশ্ন, ন যজৌ নস্তস্থ। ক, কোন গল্পে কোন প্রসঙ্গে এসেছে। খ, কথাটির অর্থ কী। গ, কথাটির মূল উৎস কোথায়। গ, এখানে কী উপলক্ষে উক্তিটি করা হয়েছে। ক হচ্ছে কোন গল্পে কোন প্রসঙ্গে এসেছে। আলোচ্য অংশটি আশাপূর্ণা দেবীর অনাচার গল্প থেকে নেয়া। গ্রামের শিক্ষিত তরুণ মনতোষ যখন সন্ধ্যার সময় সুভাষ কাকিমার সঙ্গে দেখা করতে যান, তখন তার মনে হয় সুভাষ কাকিমাকে প্রণাম করা উচিত, যেহেতু তিনি সম্পর্কে বড়। কিন্তু তখনই তার মনে হয় যে সুভাষ কাকিমা তার থেকে বয়সে ছোট বা সমবয়সীও হতে পারেন। মনতোষ সুভাষ কাকিমাকে সম্মান করতেন, কিন্তু সংকোচবশত তিনি সুভাষ কাকিমাকে প্রণাম করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। ইচ্ছে থাকা সত্ত্বেও এগিয়ে বা পিছিয়ে না গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেন। এই স্থিতাবস্থা প্রসঙ্গেই উক্তিটি করা হয়েছে।
খ, কথাটির অর্থ কী? ন যজৌ ন তস্থৌ কথাটির অর্থ হলো এগিয়ে না যাওয়া বা পিছিয়েও না যাওয়া, অর্থাৎ অনড় অবস্থা। গ, কথাটির মূল উৎস কোথায়? কথাটি মহাকবি কালিদাস রচিত কুমারসম্ভব কাব্য থেকে নেয়া। কাব্যে উল্লেখ আছে যে কৈলাসপতি কন্যা উমা মনে মনে দেবাদিদেব মহাদেবকে ভালোবাসতেন। মহাদেব উমার ভালোবাসা পরীক্ষা করার জন্য খুব কুৎসিত দর্শন ব্রাহ্মণের বেশে আসেন। উমার এই ব্রাহ্মণকে ভালো না লাগায় যেই চলে যাওয়ার জন্য পা তুলেছেন, তখনই সেই ব্রাহ্মণ মহেশ্বরের রূপ ধারণ করেন। উমা সামনে তার উপাস্য দেবতাকে দেখে এগিয়েও যেতে পারছেন না, আর পিছিয়েও যেতে পারছেন না। তিনি অনড় হয়ে দাঁড়িয়ে রইলেন। এই অবস্থাকেই ন যজৌ ন তস্থৌ অবস্থা বলে বর্ণিত করা হয়েছে। এখানে ঘ হচ্ছে এখানে কি উপলক্ষে উক্তিটি করা হয়েছে? এই গল্পে গ্রামের শিক্ষিত তরুণ মনতোষ সুভাষ কাকিমাকে সম্মান করতেন এবং সম্পর্কে বড় হওয়ায় প্রণাম করার কথা ভাবলেও বয়সে ছোট বা সমবয়সী হওয়ায় প্রণাম করতে সংকোচ বোধ করেন এবং একই জায়গায় দাঁড়িয়ে থাকেন। লেখিকা এই অবস্থাকে ন যজৌ ন তস্থৌ অবস্থা বলে বর্ণনা করেছেন। এরপর আসছি 10 নম্বর প্রশ্ন। হিন্দু ধর্ম কি এতটা অনাচারের ভার সইতে পারবে? ক, বক্তাকে এবং কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? খ, কোন অনাচারের কথা বলা হয়েছে? গ, হিন্দু ধর্ম এতটা অনাচার সইতে পারবে না বলে বক্তা কি বলতে চেয়েছেন? ক হচ্ছে বক্তাকে এবং কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আলোচ্য অংশটি সুভাষ কাকিমা গ্রামের শিক্ষিত তরুণ মনতোষকে উদ্দেশ্য করে বলেছেন। খ, কোন অনাচারের কথা বলা হয়েছে? সুভাষ কাকিমা তার শ্বশুরমশাই গিরিন খুড়োকে আর শোকগ্রস্ত করতে চাননি বলে তিনি তার স্বামী সুভাষ কাকার মৃত্যু সংবাদ গোপন করেন। গিরিন খুড়ো জীবিত অবস্থায় তার স্ত্রী এবং 5 পুত্রের মৃত্যুর সংবাদ পেয়েছিলেন। একমাত্র জীবিত পুত্র ছিলেন সুভাষ কাকা। তাই তার মৃত্যু সংবাদ যখন তার স্ত্রী চিঠি মারফত জানতে পারেন, তখন শ্বশুরের বয়সের এবং মনের কথা ভেবে গোপন রাখেন এবং সধবার মতো আচরণ করেন। 7 মাস যাবৎ বিধবা হয়েও সধবার মতো আচরণ করাকে সুভাষ কাকিমা অপরাধ এবং অনাচার বলে মনে করেছেন এবং সেই জন্য তিনি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে চান। গ হচ্ছে হিন্দু ধর্ম এতটা অনাচার সইতে পারবো না বলে বক্তা কি বলতে চেয়েছেন? বক্তা সুভাষ কাকিমা জানেন যে তার এই 7 মাস সধবার বেশে থাকাটাকে সমাজ একেবারেই ভালো চোখে নেবে না। কুসংস্কারগ্রস্ত সমাজ অনবরত তার উদ্দেশ্যে গালি বর্ষণ করবেন। তিনি যে মানবিক কারণে শ্বশুরমশাইয়ের কাছে তার মৃত্যু সংবাদ গোপন করেছেন, তা সমাজের কারো পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। তার এই কাজের পেছনে যে কত বড় মানসিকতা লুকিয়ে আছে তা বোঝার সাধ্য এ সমাজের নেই। নিজে কষ্ট পেয়েও শ্বশুরের মনে যাতে কোনো আঘাত না লাগে সে কথা চিন্তার মতো গভীরতা গ্রামের কোনো মানুষের ছিল না। তাই সুভাষ কাকিমা তার কৃত অপরাধকে অনাচার বলে মনে করেন এবং হিন্দু ধর্ম হয়তো এটা মেনে নেবেন না এ কথা বলেন। এরপর আসছি 11 নম্বর প্রশ্ন। দেখি না ভগবানের ওপর কলম চালিয়ে। ক, বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলেছেন? খ, কোন প্রসঙ্গে বলেছেন? গ, অংশটির তাৎপর্য কী? ক হচ্ছে বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলেছেন? বক্তা সুভাষ কাকিমা, তিনি গ্রামের শিক্ষিত ছেলে মনতোষকে উদ্দেশ্য করে আলোচ্য অংশটি বলেছেন। খ, কোন প্রসঙ্গে বলেছেন? সুভাষ কাকিমা সুভাষ কাকার মৃত্যু সংবাদ গোপন করেছেন তার মৃত্যুপথযাত্রী শোকগ্রস্ত শ্বশুরমশাইয়ের কাছ থেকে। তার মনে হয়েছিল এত বড় আঘাত তার শ্বশুরমশাইকে দেওয়া উচিত নয়। গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা সুভাষ কাকিমা রক্ষণশীল হলেও তার কাছে তখনও মানবিকতাই অনেক বড় হয়ে ওঠে। তিনি জানেন পুরুষ শাসিত সমাজ তার এই অন্যায় মেনে নেবে না। তবুও তার বৃদ্ধ শ্বশুরের মুখের দিকে চেয়ে তিনি তার স্বামীর মৃত্যু সংবাদ গোপন রেখেছেন। আর আলোচ্য অংশটি তিনি কলকাতা প্রবাসী গ্রামের শিক্ষিত ছেলে মনতোষকে উদ্দেশ্য করে বলেন। গ, অংশটির তাৎপর্য কী? সুভাষ কাকিমা গ্রামের গৃহবধূ এবং কিছুটা রক্ষণশীল মানসিকতা সম্পন্ন। তার শ্বশুরমশাই জীবদ্দশায় 6 পুত্রের মধ্যে 5 পুত্রের মৃত্যু সংবাদে জর্জরিত হয়ে রয়েছেন শোকে। তার কনিষ্ঠ পুত্র সুভাষ বম্বেতে অভিনয় করার ইচ্ছে নিয়ে চলে যান। তারপর একদিন বম্বে থেকে সুভাষ কাকার এক বন্ধু কাকিমাকে সুভাষ কাকার মৃত্যু সংবাদ জানায়। শ্বশুরের মুখের দিকে তাকিয়ে তিনি সেই সংবাদ গোপন করেন, এই ভেবে যে এই সংবাদে বৃদ্ধ আরও অনেক কষ্ট পাবেন। পুত্র শোক সহ্য করতে পারা তার পক্ষে হয়তো সম্ভব হবে না। সুভাষ কাকিমা জানেন যে সমাজের চোখে এই স্বামী শোক চেপে রেখে সধবার মতো আচরণ করা অন্যায়, তবুও মানবিকতার জন্য তিনি বৃদ্ধ শ্বশুরমশাইকে এই শোক দিতে চাননি। সমাজের চোখে অনাচার হলেও মানবিকতার বিচারে সুভাষ কাকিমা কোনো অন্যায় করেননি।
এবার আসছি 12 নম্বর প্রশ্ন, যেটা 12 নম্বর প্রশ্ন। এটাতে লেখা আছে, রাবণ রাজার মতো নিজের মৃত্যুবান প্রাণপণ যত্নে লুকিয়ে তুলে রাখলাম। ক, বক্তাকে কাকে বলেছেন? খ, কখন বলেছেন? গ, কোন জিনিসটাকে কার মৃত্যুবান বলা হয়েছে? যত্ন করে তুলে রেখেও বক্তা শেষ পর্যন্ত কি করেছিলেন? ঘ, এই প্রসঙ্গে রাবণ রাজার প্রসঙ্গ এসেছে কেন? উম হচ্ছে কাহিনীর সঙ্গে সাদৃশ্য কোথায়? ক, বক্তাকে কাকে বলেছেন? বক্তা সুভাষ কাকিমা গ্রামের শিক্ষিত যুবক মনতোষকে আলোচ্য অংশটি বলেছেন। খ, কখন বলেছেন? সুভাষ কাকিমা তার শ্বশুরমশাই মারা যাওয়ার পর গ্রামের প্রবীণদের হাতে 7 মাস আগে আসা সুভাষ কাকার মৃত্যু সংবাদবাহী পত্রটি তুলে দেন এবং তাদের কাছেই তিনি তার প্রাপ্য শাস্তি দেওয়ার জন্য প্রার্থনা করেন। ঘটনাটি 7 মাস গোপন করার জন্য এবং সুভাষ কাকিমার সধবার আচরণ নিয়ে গ্রামের সবাই ছিছিৎকার করতে থাকেন। গ্রামের শিক্ষিত তরুণ মনতোষও এই নিন্দা শোনেন, কিন্তু তার মনে হয় গ্রাম্যবধূ সুভাষ কাকিমা এমন একটা কঠিন কাজ কীভাবে করলেন তা জানার জন্য সুভাষ কাকিমার বাড়ি যান। তখনই সুভাষ কাকিমা এই মন্তব্য করেন। আচ্ছা, গ হচ্ছে কোন জিনিসটাকে কার মৃত্যুবান বলা হয়েছে? যত্ন করে তুলে রেখেও বক্তা শেষ পর্যন্ত কি করেছিলেন? গ, 7 মাস আগে স্বামীর মৃত্যু সংবাদবাহী চিঠিখানাকে সুভাষ কাকিমা তার মৃত্যুবান বলেছেন। চিঠিটি যত্ন করে তুলে লিখেছেন সুভাষ কাকিমা এবং সেটি তার শ্বশুরমশাইয়ের জীবদ্দশায় সবার কাছে গোপন করেছেন। তার একটাই উদ্দেশ্য ছিল শ্বশুরমশাইকে আঘাত না দেয়া। শ্বশুরমশাইয়ের মৃত্যুর পর তিনি ওই চিঠিটি গ্রামের প্রবীণদের হাতে তুলে দেন এবং 7 মাস ধরে এই চিঠি গোপন রাখার জন্য এবং সধবার মতো আচরণ করার জন্য তিনি যে অন্যায় করেছেন তার দণ্ড প্রার্থনা করেন সমাজপতিদের কাছে। ঘ, এই প্রসঙ্গে রাবণ রাজার প্রসঙ্গ এসেছে কেন? রামায়ণে আছে, রাবণ রাজা খুব কঠিন তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করে অমরত্বের প্রতীকস্বরূপ ব্রহ্মবাণ লাভ করেন। তার স্ত্রী মন্দোদরী রাজ অন্তঃপুরে একটি স্তম্ভের ভিতর সেই বাণ লুকিয়ে রাখেন, কিন্তু হনুমান ছদ্মবেশে এসে মায়াজাল বিস্তার করে সেই বাণের হদিশ পান এবং তা উদ্ধার করে রামকে দিয়ে দেন, আর সেই বাণেই রাবণের মৃত্যু হয়। আচ্ছা, কাহিনীর সঙ্গে সাদৃশ্য কোথায়? কাহিনীর সঙ্গে সাদৃশ্য হলো সুভাষ কাকিমা তার স্বামীর মৃত্যু সংবাদবাহী পত্রবাণ গ্রামের প্রবীণদের হাতে তুলে দেন এবং তা নিয়ে গ্রামের সকলে তার এই ব্যবহারের খুব নিন্দা করেন, কিন্তু রামায়ণে ব্রহ্মবাণ হনুমান রামের হাতে তুলে দেন এবং সেই মৃত্যুবাণেই রাবণের মৃত্যু হয়। সেই কারণেই বলা হয়েছে যে ওই পত্রটা যেন তিনি পত্রটার সঙ্গে নিজের মৃত্যুবাণের তুলনা করা হয়েছে। 13, এটাই শেষ। কথাটা বড় নিদারুণ সত্যি। ক, কথাটা কে কাকে বলেছে? খ, কথাটি কি? বক্তা কোন প্রসঙ্গে কথাটি বলেছে? গ, বক্তব্যটির মর্মার্থ লেখো। ক হচ্ছে কথাটা কে কাকে বলেছে। কথাটা পঞ্চাকুলুর 12 বছরের মেয়ে নন্দী গল্পকথক গ্রামের শিক্ষিত যুবক মনতোষকে বলেছে। খ, কথাটা কি? বক্তা কোন প্রসঙ্গে কথাটি বলেছে? কথাটি হলো, দাদাবাবু এবার ঘরে যাও, গাঁ ঘরের লোক তো ভালো নয়, কোথায় আনাচে কানাচে দেখবে আর কুচ্ছ রটাবে, আত হয়েছে তো। বক্তা মনতোষ গ্রামের লোকের আচার আচরণ জানেন না, তাই তার ওই ছোট্ট মেয়েটির কথাকে সাবধান বাণী এবং নিদারুণ সত্যি বলে মনে হয়েছে। গ, বক্তব্যটির মর্মার্থ লেখো। সুভাষ কাকিমার শ্বশুর মারা যাওয়ার দিনই সুভাষ কাকিমা তার স্বামীর মৃত্যু সংবাদ সকলের কাছে বলেন। 7 মাস ধরে মৃত্যু সংবাদ গোপন করার জন্য, সধবার আচরণ করার জন্য গ্রামের লোকেরা সুভাষ কাকিমাকে নিয়ে অনেক নিন্দে করেন। এই অবস্থায় লেখক সন্ধেবেলায় সুভাষ কাকিমার সঙ্গে দেখা করতে গেলে গ্রামের 12 বছরের মেয়ে গল্পকথক মনতোষকে বলেন রাত হয়েছে, তাই যেন তিনি এখান থেকে চলে যান, নয়তো পাড়ার লোকেরা এ নিয়েও আলোচনা করবে, কারণ এভাবে কথা বলাটা গ্রামের লোকেরা খারাপভাবে দেখে। এই সত্যটা ওটুকু ছোট্ট বাচ্চা মেয়েটাও জানে। আচ্ছা, এটা হলো অনাচার গল্পের পুরো প্রশ্ন উত্তরগুলো আমি বললাম। অনাচার গল্প প্রথম নামটার থেকে তার মানে বোঝা যাচ্ছে, অর্থাৎ যে আচারটা ঠিকঠাক হয়নি, অর্থাৎ অন্যায় করা হয়েছে। তো এই গল্পের প্রথম থেকেই একটাই বক্তব্য ছিল, সেটা হচ্ছে সুভাষ কাকিমার তার স্বামীর মৃত্যু সংবাদ গোপন করেছিলেন এবং সেই মৃত্যু 7 মাস গোপন করে তিনি সধবার আচরণ পালন করেছেন এবং যেদিন তার শ্বশুরমশাই মারা যান
সেদিন তিনি সেই চিঠিটা গ্রামের মাতব্বরদের হাতে দেন এবং তার শাস্তির জন্য তিনি দণ্ড বা শাস্তির বিধান তিনি চান। এবং সবচাইতে বড় কথা যেটা, সেটা হচ্ছে তিনি তার শ্বশুরমশাই মারা যাওয়ার আগে তিনি এই কথাটা গোপন করেছিলেন এই ভেবে যে তার 5টা ছেলে, শ্বশুরমশাইয়ের 5টা ছেলে আগেই মারা গেছে, তারপরে এই শেষ ছেলেটির মৃত্যু সংবাদ দিলে হয়তো তারিণী খুড়োর পক্ষে, তার পক্ষে হয়তো, তার শ্বশুরমশাইয়ের পক্ষে হয়তো সেটা মেনে নেওয়া সম্ভব নয়। এই পুরো ব্যাপারটা নিয়েই এই পুরো গল্পটা লেখা, এবং সেই গল্পটার মধ্যে নানান রকম প্রসঙ্গ এসছে। সবচাইতে বড় কথা হচ্ছে যে সুভাষ কাকিমার মানবিকতার দিকটা কেউ কখনো ভাবেনি, কারণ গ্রামে এই ধরনের আলোচনা কখনো তারা করেন না। তার এই যে সে কীভাবে এগুলো গোপন করতে পারলো ইত্যাদি ইত্যাদি এসব নিয়ে আলোচনা হয়েছে। এবং এই পুরো গল্পটা আগেকার দিনে পুরুষ শাসিত সমাজে এভাবেই হতো। অবশ্য শুধু আগেকার দিন বলবো না, এখন হলেও হয়তো এই ধরনের কিছু কিছু হয়, হয়তো সব জায়গায় হয় না। সুতরাং তোমরা বুঝতে পারছো যে গল্পটা পুরো মাত্রায় কিন্তু এইটুকুকে ঘিরে। শুধুমাত্র তোমরা যদি গল্পটা ভালো করে পড়ে নাও, তাহলে কে কোনটা বলেছে এবং কোন প্রসঙ্গ তো একই, সুতরাং কে কখন এই কথাটা বলেছে এটুকু তোমাদের মনে রাখতে পারলেই কিন্তু তোমরা গল্পটার প্রশ্ন উত্তর দিব্যি দিয়ে দিতে পারবে, খুব সহজে দিতে পারবে। আমার মনে হয় আমি যেভাবে বোঝালাম তোমরা এটা বুঝতে পেরেছো। আর না বুঝতে পারলে আমাকে কিছু কমেন্টসে লিখে জানিও, আমি তোমাদের আবার বুঝিয়ে দেব। তাহলে আজকের মতো আসছি, এরপর আমি অন্য গল্প নিয়ে আসবো।